প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 তৃতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তা হচ্ছে রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নের অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ, ঢাকা। বিষয়ের বিপক্ষে বলবে সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ, ঢাকা এর বিতার্কিকরা হলেন তাসনিম ইমাম নাবা, ফামিনহা আজমাইন আরিহা ও তাদের দলনেতা আহনাফ সিদ্দিক। বিপক্ষ দল সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ এর বিতার্কিকরা হলেন রোদসী খন্দকার, ফারদিন রহমান ও তাদের দলনেতা জান্নাতুল ফেরদৌসী। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন জাফর সাদিক, সিনিয়র নিউজ প্রেজেন্টার, সময় টিভি, উপসমন্বয়ক, টিআইবি; মোহাম্মদ জোবায়ের আহমদ, প্রভাষক, গাছবাড়িয়া সরকারি কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; নোমান ইবনে বাশার, সাবেক আহ্বায়ক, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন আহমদ কবির, যুগ্ম সচিব, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন সংক্ষেপে আজকে বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত ও 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত ও 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিচিতির জন্য এবং কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। আমরা আজকে যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি, যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা, বিতর্কের বিষয় রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নের অন্তরায়। আমরা পক্ষদল এবং বিপক্ষ দলের সাথে পরিচিত হয়েছি ইতিমধ্যেই। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ, ঢাকা, যারা পক্ষদল, তাদের প্রথম বক্তা তাসনিম ইমাম নাবাকে তার বক্তব্য রাখার জন্য। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, জার্মান ভাষায় আছে Temp wir Temp, nahest du hat Chapal, Asteli voce crava, juste poajou tot les choses que je te dois হে, যার অর্থ এই যে যেই ক্ষমতা আমার নিজের যোগ্যতা বা সামর্থ্যে অর্জিত নয় তা কখনোই প্রকৃত ক্ষমতা হতে পারে না। এটি কেবল প্রদত্ত একটি পরিচয় যা পুতুল নাচের দড়ির মতো নারীর স্বাধীনতাকে বেঁধে রেখেছে। মাননীয় সভাপতি, যেই আসনে বসে আমার সিদ্ধান্ত গ্রহণ করার কোনো স্বাধীনতা থাকে না, যেই আসনে বসে আমি নীতি কোনো প্রণয়ন করতে পারি না, সেই আসনের আসলে কি কোনো মূল্য আছে? সেই ক্ষমতাকে কি আমি আদৌ প্রদত্ত ক্ষমতা বলতে পারি?
আজ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের অন্তরায় পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে চলে আসছি সংজ্ঞায়নে। রাজনীতি। ভিআই লেনিনের স্টেট অ্যান্ড রেভলিউশন বইতে আছে, রাজনীতি হলো সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি প্রণয়নের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের নিয়ম, সম্পদ এবং সুযোগের বন্টন নির্ধারিত হয়। এটি কেবল ভোট বা সংসদীয় কর্মকাণ্ড নয়, বরং নেতৃত্ব, দায়বদ্ধতা যা জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। এবারে আসি আরোপিত অংশগ্রহণ। আরোপিত অংশগ্রহণ মানে বিশেষ উপায়ে নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে দেওয়া, এবং বাংলাদেশের রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ বলতে বোঝাচ্ছি সাধারণত সেই সব ব্যবস্থাকে যেখানে নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে নয়, বরং বিশেষ মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। কিছু উদাহরণ দিচ্ছি। 1. সংসদের সংরক্ষিত নারী আসন। 2. স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে সংরক্ষিত নারী সদস্য পদ। 3. দলীয় মনোনয়ন ভিত্তিক পদ। 4. উপদেষ্টা অথবা কমিটি সদস্য হিসেবে মনোনয়ন। ও 5. প্রতীকী প্রার্থিতা। এই সবগুলো ক্ষেত্রে নারীর অংশগ্রহণ হয় কেবল দলীয় সিদ্ধান্তে, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় আসে তখন নারী কেবল অংশগ্রহণই করে, এটা কোনো ক্ষমতায়ন হয় না নারীর, অর্থাৎ এই অংশগ্রহণ শুধু নামমাত্র। এবারে আসছি নারী ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন মানে তার মেধা, যোগ্যতা ও প্রতিভার মাধ্যমে তাকে নির্বাচন করা এবং তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে নারী নিজের সম্পূর্ণ সম্ভাবনাকে পূর্ণভাবে প্রকাশ করতে পারে। অর্থাৎ নারী ক্ষমতায়ন আমরা তখনই বলতে পারি যখন 1. নারী ভোট দিতে এবং নির্বাচনের প্রার্থী হতে পারে। 2. সংসদ, স্থানীয় সরকার এবং মন্ত্রিসভায় নেতৃত্ব দিতে পারে। 3. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ও 4. শুধুমাত্র আনুষ্ঠানিক উপস্থিতি নয়, বরং বাস্তব প্রভাব বিস্তার করতে পারে। এবং অন্তরায় বলতে বোঝাচ্ছি বাধাপ্রাপ্ত হওয়া। মাননীয় সভাপতি, আমাদের সমাজে নারীরা পদে পদে আরোপণের শিকার হয়ে থাকে, এবং এই আরোপণকে আজ আমরা 3টি স্তরে বিভক্ত করেছি: পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়। এবং এগুলোকে কেন্দ্র হিসেবে রেখে আমরা আজ 5টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো: 1. পারিবারিক ছায়া এবং প্রভাবহীন উপস্থিতি। 2. সামাজিক অবজ্ঞা এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতার সংকট। 3. কাঠামোগত বৈষম্য এবং লিঙ্গভিত্তিক টোকেনিজম। 4. বিপ্লবের কারিগর বনাম কমিটির অদৃশ্য দেয়াল। এবং 5. প্রতীকী অংশগ্রহণের খাঁচা ও ক্ষমতায়নের অবমাননা। প্রথম ক্ষেত্রটা আমি বিশ্লেষণ করছি, পরেরগুলো করবেন আমার দলের বাকি 2 বক্তা। চলে আসছি ক্ষেত্র বিশ্লেষণে। পারিবারিক ছায়া ও প্রভাবহীন উপস্থিতি। একজন মানুষের রাজনৈতিক সচেতনতা বোধ তৈরি হয় তার পরিবার থেকে, কিন্তু সেই পরিবারই যখন ক্রমে ক্রমে রাজনৈতিক বিকাশে নারীকে গণ্ডিবদ্ধ করে রাখছে, তখনই নারীর উপর পারিবারিক আরোপণ তৈরি হচ্ছে। মাননীয় সভাপতি, যখন রাত 10টার পর কোনো নারী বাইরে থাকে এবং যখন তাকে হাজারো প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হয়, যখন নিজের নিরাপত্তার কথা ভেবে তাকে কুঁকড়ে যেতে হয় এবং সেই অনিরাপত্তা তৈরিকৃত পুরুষকে কোনো কৈফিয়ত দিতে হয় না, তখনই নারীর চারদিকে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়, এবং এই দেয়ালটি তৈরি করছে তার পরিবার এবং তার সমাজ। মত প্রকাশ বা সিদ্ধান্ত দেওয়ার আগেই তাকে গণ্ডিবদ্ধ হয়ে যেতে হয়। এই মুহূর্তে সমাজের একটি অপ্রিয় সত্য মনে পড়ে গেল: পায়েতে শিকল দিয়া ঘরেতে বাঁধিয়া রাখিয়া হায়, বাহিরেতে উচ্চ করে বলি যোগ্য কাউকে খুঁজিয়া না পাওয়া যায়। পারিবারিক ছায়ায় গড়ে ওঠা এই সীমাবদ্ধতাই পরবর্তীতে রাজনীতিতে নারীর প্রভাবহীন উপস্থিতির কারণ হয়ে দাঁড়ায়। প্রতিপক্ষ প্রতিটি রাজনৈতিক দলে অনেকটা কোটা ভিত্তিক নারী সম্পাদক পদ রয়েছে, কিন্তু সেখানে কোনো পুরুষ সম্পাদক পদ নেই। কেন? এইভাবে করে কি নারীকে বিশেষায়িত করে পুরুষকে সার্বজনীন হিসেবে দেখানো হচ্ছে না? প্রশ্ন করে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি নারীকে নাকি মাথায় চড়িয়ে রাখা হবে। আশ্চর্য! আমি কি বাদুড়? আমি কি আপনার কারোর মাথায় চড়তে চেয়েছি? চাইনি তো। আমি তো চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু যেই নারী এই ঘাড়ে চড়ে থাকার মানসিকতা নিয়ে বড় হচ্ছে, সেই নারী পরবর্তীতে রাজনীতিতে পুতুল হয়ে থাকছে। মাননীয় সভাপতি, যে আসনে বসে এখন একটি নারী এই ক্ষেত্রগুলোকে উপস্থাপন করতে পারছে না, সেই নারী কিন্তু পরবর্তীতে প্রভাবহীন হয়ে দাঁড়াচ্ছে। আমি এই বলে শেষ করতে চাই, সংসদে যাক নারী, তবে নয় সরাসরি, করুণা ভোটে নয়, ভোটে তার হোক জয়, যোগ্যতা দিয়ে যাক, মর্যাদা পুরো পাক। ধন্যবাদ। আমি এবার আহ্বান জানাচ্ছি বিপক্ষ দল সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ এর প্রথম বক্তা রোদসী খন্দকার, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে প্রশ্ন করি, যে নারী অর্ধেক পৃথিবী গড়েছে, তার জন্য যখন দরজা খুলে দেওয়ার সুযোগ আসছে, তখন সেটি কিভাবে অন্তরায় হয়? শত বছরের বঞ্চনা, সামাজিক বাধা, সুযোগের প্রভাব, এই অসম বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যখন বিশেষ ব্যবস্থার কথা বলছি, সেটি কোনোভাবেই দুর্বলতা নয়, সেটি হচ্ছে ন্যায়। আরোপিত অংশগ্রহণ মানে প্রতীকী নয়, এটি প্রথম ধাপ, প্রথম সাহস, প্রথম দৃশ্যমানতা। নারীকে সুযোগ দেওয়া মানে দয়া নয়, এটি ইতিহাসের কাছে আমাদের দায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নের অন্তরায়। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি, আজকের বিষয়কে আমরা 4টি ভাগে সংজ্ঞায়িত করতে পারি। 1, রাজনীতি, নারী, আরোপিত অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন। বার্নার্ড ক্রিক বলেছেন, রাজনীতি হলো এমন একটি স্বতন্ত্র শাসন ব্যবস্থা যেখানে মানুষ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের জন্য একসাথে কাজ করে। নারী হলো মানব সমাজের অর্ধাংশ, সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি এবং যার অংশগ্রহণ ছাড়া কোনো প্রকার সামাজিক অগ্রগতি সম্ভব নয়। এছাড়া নারী উন্নয়ন হলো এমন একটি সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্র সহ কর্মক্ষেত্র, শিক্ষা এবং রাজনীতি প্রায় সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা এবং অধিকার লাভ করে থাকে। মাননীয় সভাপতি, বক্তব্যের শুরুতেই আমরা আরোপিত অংশগ্রহণ বলতে কি বুঝি সেটি পরিষ্কার করা প্রয়োজন। এখানে আরোপিত অংশগ্রহণ বলতে বোঝানো হয়েছে কিছু সুনির্দিষ্ট সংরক্ষিত আসন বা বিশেষ নীতির মাধ্যমে নারীদের রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই নারীর অগ্রগতির অন্তরায় নাকি নয়? আমি এবং আমার দল এই বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলছি, না, এটি অন্তরায় নয়, বরং এটি ক্ষমতায়নের সেতুবন্ধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা চলিব তিমির বিদ্যার পন্থী। মাননীয় সভাপতি, 1000 বছর ধরে যে নারীকে অন্দরমহলে বন্দী করে রাখা হয়েছিল, আজ যদি রাষ্ট্র কাঠামোর মাধ্যমে তার জন্য রাজনৈতিক দুয়ার খুলে দেওয়া হয়, তবে তা অন্তরায় বলাটা কি চরম অকৃতজ্ঞতা নয়? মাননীয় সভাপতি, আজ আমরা প্রমাণ করব আরোপিত অংশগ্রহণ কোনো শিকল নয়, বরং এটি সেই ধাক্কা যা একটি স্থবির সমাজকে গতিশীল করে। প্রতিপক্ষ, You cannot ask someone to run when you have tied their feet for years. অর্থাৎ প্রতিপক্ষ, আপনি যদি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন একটি নারীর রাজনীতিতে প্রবেশের প্রথম ধাপেই তাকে বিভিন্ন প্রকার কটূক্তির শিকার হতে হচ্ছে, বিভিন্ন বুলিং বা সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এখন মাননীয় সভাপতি, আমরা যদি সেই সকল নারীদের মাঝে বিভিন্ন আরোপিত অংশগ্রহণ সহ বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিতে পারি, সেটি কিন্তু তার অগ্রগতির ত্বরান্বিত করবে। এবং মাননীয় সভাপতি, উন্নয়ন সহযোগী সংস্থা IFPS এর একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 90% নারী মনে করেন সহিংসতা তাদের রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাকেই ভেঙে দিচ্ছে। প্রতিপক্ষ, যে দেশে একজন নারীর রাজনৈতিক অবস্থানের চেয়ে, দেশকে নিয়ে চিন্তাভাবনার চেয়ে তার পোশাকের দৈর্ঘ্য নিয়ে বেশি চিন্তাভাবনা করা হয়, সেখানে আপনি কিভাবে নারীদের আরোপিত অংশগ্রহণ ব্যতীত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ করে দেবেন? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। আসলে প্রতিপক্ষ, সমাধানকে বাধা বলা সহজ, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করা কঠিন। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন, নারীদের 3টি ক্ষেত্রে তারা বিভিন্নভাবে পিছিয়ে রয়েছে। প্রতিপক্ষ, আমরা তো সেই কথাই বলছি, নারীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, বিভিন্ন সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং আমরা চাই তাদেরকে বিভিন্ন প্রকার সহযোগিতা এবং আরোপিত অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে। মাননীয় সভাপতি, একটি গাছ যখন ছোট থাকে তখন কিন্তু তাকে খুঁটির সাহায্যে তাকে সহায়তা দেওয়া হয়, কিন্তু এটি কি সেই গাছের দুর্বলতা? না, এটি মোটেও সেই গাছের দুর্বলতা নয়, এটি হচ্ছে সেই গাছটির বেড়ে ওঠার পেছনে সহায়ক। অর্থাৎ মাননীয় সভাপতি, সংরক্ষিত এ অংশগ্রহণই তেমন একটি স্থায়ী ভরসা নয়, এটি একটি প্রাথমিক সহায়তা যা একটি নারীর উন্নয়নকে ত্বরান্বিত করে। মাননীয় সভাপতি, বাস্তবতায় দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয়টি একটু অদ্ভুত শোনায়, কারণ আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে নারী নেতৃত্ব নতুন কিছু নয়, তবে এখানে নারীর প্রতিনিধিত্ব এখনো পর্যাপ্ত হয়ে ওঠেনি। একটি প্রবাদ আছে, যে ঘরে আলো ঢোকেনি সেখানে জানালা বানানো অপরাধের নয়। অর্থাৎ প্রতিপক্ষ, রাজনীতির জন্য আমরা যে আরোপিত অংশগ্রহণের সুযোগটি করেছি, এটি হচ্ছে ঠিক সেই জানালা। আসলে ব্যবস্থা অগ্রগতি আনে, কখনোই বাধা বলা যায় না সেই ব্যবস্থাকে, যেহেতু সেটি অগ্রগতি এনেছে। মাননীয় সভাপতি,
www.wikipedia.com এর একটি তথ্য মতে 1994 সালে রুয়ান্ডার ভয়াবহ গণহত্যার পর রোস মুকান্তাবানা দেশ পুনর্গঠন এবং বিশেষ করে আইনসভায় নারীদের সুস্পষ্ট স্থান নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। রুয়ান্ডার এই সংবিধানে কিন্তু তখন পর্যন্ত আরোপিত অংশগ্রহণের বিষয়টি চালু ছিল এবং রোস মুকান্তা কিন্তু ঠিক সেই আরোপিত অংশগ্রহণের মাধ্যমেই সংসদে প্রবেশ করেন এবং নারীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা আবার ফিরে যাব শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ ঢাকার দ্বিতীয় বিতার্কিকের কাছে। ফামিনহা আজমাইন আরিয়াকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্যটি রাখার জন্য। শিকলে দিয়ে বেঁধে আমায় রাখতে চাও কি সোনার খাঁচায়? নাম দিয়েছ স্বাধীনতা, কিন্তু সুতো তোমার হাতে নাচায়। আকাশ জয়ের দানা আছে, নেই তো আমার ওড়ার ঠাঁই। আরোপিত এই আসন নিয়ে আমি কি দয়া চেয়েছি ভাই? সংসদের সংরক্ষিত আসন নারীর অধিকার নয়, বরং তাকে রাজনীতি থেকে ছেঁটে ফেলার এক সুনিপুণ নির্বাসন। যখন লড়াইয়ের বদলে দাক্ষিণের মোড়কে কাউকে চেয়ারে বসানো হয়, তখন তিনি নীতি নির্ধারক হন না, বরং জন্ম নেন এক একজন অজ্ঞাবাহ পুতুল হিসেবে। আজকে মেধার বদলে যখন নারীর পোশাক আশাক বা চালচলন নিয়ে তাকে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়, তখন তার রাজনৈতিক সত্তাকে হত্যা করে তাকে ক্ষমতাহীন টোকেন বানানো পথ প্রশস্ত করা হয়। নারীর সক্ষমতা যেখানে বিশ্বজয় ক্ষমতা রাখে, সেখানে আজকে আরোপিত অংশগ্রহণ তার ক্ষমতায়ন নয়, বরং তার যোগ্যতার ওপর এক সুনিপুণ নির্বাসন। রাষ্ট্র গুটি কয়েক চেয়ারের মরীচিকা দেখে সমাজ অথবা সংস্কৃতির শিকল কখনোই ভাঙতে পারে না। আজকে আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়ন নয়, বরং তার মেধার উপর এক চরম পরিহাস। আজকে দ্বিতীয় বক্তা হিসেবে আমি তৃতীয় ও চতুর্থ ক্ষেত্র বিশ্লেষণের মাধ্যমে এটি প্রমাণ করব যে আজকে এই আরোপিত অংশগ্রহণ নারীর জন্য কোনো মই নয়, বরং তার ক্ষমতায়নের পথকে স্থায়ীভাবে রুদ্ধ করে দেওয়ার একটি সুনিপুণ রাজনৈতিক কৌশল। প্রথমে চলে যাচ্ছি সামাজিক অবজ্ঞা ও নেতৃত্বে গ্রহণযোগ্যতার সংকট। সমাজ যখন দেখে একজন নারী নিজের লড়াইয়ে নয়, বরং কোটা বা পারিবারিক প্রলেপে ক্ষমতায় এসছেন, তখন তার সক্ষমতাকে প্রথমেই নাকচ করে দেওয়া হয়। এটি নারীকে স্বাবলম্বী নেতা হওয়ার থেকে পুতুল নাচের পুতুল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশ টিআইবি গবেষণার মতে সংরক্ষিত আসনে নারীদের 70% বেশি মনে করেন যে তাদের পুরুষ সহকর্মীরা তাদের কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সভায় তো ডাকেনি না, বরং তাদের পরিচয় এখন শুধুমাত্র হয়ে উঠেছে স্বাক্ষরদানকারী মেশিন। এছাড়াও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সরপঞ্চপতি নামক টার্মটি প্রমাণ করে দেয় যে আসনটি নারীর জন্য হলেও বাস্তবে ক্ষমতা চালান তার বাবা অথবা তার স্বামী। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা আরোপ করলেও নারী আজ সমাজে অনেকভাবে অবজ্ঞার শিকার হচ্ছে এবং সমাজ কেবল তাকে প্রক্সি হিসাবে অবজ্ঞা করছে। আজকে প্রতিপক্ষের কাছে আমার একটি প্রশ্ন রেখে যেতে চাই। নারীকে আপনারা সংসদে ঠিকই জায়গা দিয়েছেন, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কতগুলো নারী হাতে রয়েছে আপনারা কি বলতে পারবেন? আজকে নারী কেন শুধু মহিলা ও শিশু বিষয়ক অথবা সংস্কৃতি বিষয়ক সফট সেক্টর মধ্যেই সীমাবদ্ধ? আপনারা কি তাহলে নারীকে শুধুমাত্র একটি জেন্ডার টোকেন হিসাবে ব্যবহার করছেন না, যাতে পৃথিবীর সামনে নিজেদের ইমেজটাকে পরিষ্কার রাখা যায়? আমরা আজকে কোনো মন্ত্রণালয়কে ছোট করে দেখছি না, বরং যখন নারীর অংশগ্রহণকে এই নির্দিষ্ট কয়েকটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে, সেখানে আমাদের প্রশ্ন। দ্বিতীয়ত, কাঠামোগত বৈষম্য ও লিঙ্গভিত্তিক টোকেনিজম। রাষ্ট্র যখন কাঠামোকে পরিবর্তন না করে শুধু সংখ্যা বৃদ্ধি করে, তখন নারীরা কেবল দলের অজ্ঞাবাহ টোকেন হিসাবে বা বলি পাঠা হিসাবে ব্যবহৃত হন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেটারের গবেষণা বলছে, রাজনৈতিক দলগুলো যখন সংকট অথবা পতনের মুখে পড়ে, ঠিক সেই সময় নারী নেতৃত্বের হার বেড়ে যায়। যেমন ব্রেক্সিট সংকটের সময় থেরেসা মেকে সামনে আনা হয়েছিল শুধুমাত্র ব্যর্থতার দায়ভার চাপানোর জন্য। এছাড়াও রুয়ান্ডায় নারী সংসদ সদস্য 61.8% থাকা সত্ত্বেও একে আজকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলা হচ্ছে। কেন? এই বিপুল উপস্থিতি শুধুমাত্র সরকারের আন্তর্জাতিক ইমেজ বাড়ানোর একটি গণতান্ত্রিক কৌশল। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষকে দ্বিতীয় একটি প্রশ্ন করতে চাই। আজকে 50টি আসনের বাইরে যে সাধারণ আসন রয়েছে, সেখানে নারীদের মনোনয়ন পাওয়ার ক্ষমতা কেন বাড়ছে না? আপনারা কি তাহলে 300টি আসনের লড়াই থেকে উন্মুক্ত করে তাদেরকে 50টি নিরাপদ খাঁচায় বন্দি করে দিচ্ছেন না? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ইন্দিরা গান্ধী কিংবা বেনজি ভুট্টোর মতো নেত্রীরা যখন প্রথমে রাজনীতিতে এসেছিলেন, তখন তাদেরকে অবজ্ঞা করে গুঙ্গি গুড়িয়া অথবা বোবা পুতুল বলে বিদ্রোহ করা হয়েছিল। কেন? তাদের উপর শুধুমাত্র ক্ষমতা আরোপ করা হয়েছিল তাদের পারিবারিক পরিচয়ের কারণে। কিন্তু আজ পৃথিবী তাদেরকে শ্রদ্ধার সাথে মনে রেখেছে, কারণ তারা নিজেদের যোগ্যতায় নিজেদের প্রমাণ করেছে, কোনো কোটার সাহায্যে নয়, কোনো বিশেষ দাক্ষিণ্যের সাহায্যে নয়। মাননীয় সভাপতি, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী
নিশাত মজুমদার আমাদেরই কলেজের শিক্ষার্থী। তার এ জয় প্রমাণ করে দেয় নারী কোনো কোটার সাহায্যে নয়, কোনো বিশেষ দাক্ষিণ্যের সাহায্যে নয়, বরং নিজের যোগ্যতা এভারেস্ট জয় সক্ষমতা রাখে। আজকে প্রতিপক্ষ প্রশ্ন করেছিলেন তারা আজকে দরজা খুলে দিচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন, সংখ্যার চেয়ে প্রভাব বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, সংসদে 500 জন নারী থাকলো, কিন্তু তাদেরকে আপনারা কথা বলার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিলেন না, তাদের মতামতকে আপনারা গুরুত্ব দিলেন না। আমাদের দরকার এমন 5 জন নারী যারা সরাসরি জনগণের ভোটে জিতে এসে বুক ফুলে বলতে পারবে কথা, 5,000 জন আজ্ঞাবহ টোকেন নয়। মাননীয় সভাপতি, আপনারা আজকে সুযোগ সৃষ্টির কথা বলছেন, আপনারা কি সুযোগ সৃষ্টি করছেন নাকি সুযোগ সৃষ্টি করার নামে নাটক করছেন? যদি আপনারা এই আসন না দিতেন তাহলে তারা পিছিয়ে পড়ছে, তার কারণ বের না করে আপনারা তাদেরকে আরো বিশেষায়িত করছেন। আর আজকে সর্বশেষে আমি এটা বলে শেষ করতে চাই, আরোপিত অংশগ্রহণ নয়, রাজনীতিতে সার্বজনীন অংশগ্রহণ চাই। আরোপিত অংশগ্রহণে নয়, সার্বজনীন অংশগ্রহণেই নারীর ক্ষমতায়ন হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বক্তা ফারদিন রহমান, সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ, বিপক্ষ দল থেকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নের অন্তরায়। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমি আজ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে দাঁড়িয়েছি শুধু বিতর্কের জন্যই নয়, বরং দাঁড়িয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য প্রতিষ্ঠা করতে। রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের অন্তরায় নয়, বরং এই আরোপিত অংশগ্রহণই শতাব্দীর বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রথম ধাক্কা। পক্ষদল আজ এমনভাবে কথা বলছেন যেন সংরক্ষিত আসন বা কোটা নারীদের প্রতি করুণা, দয়া বা দান। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নারীর অধিকার কখনো দয়া নয়, এটি তাদের ন্যায্য প্রাপ্য। সভাপতি মহোদয়, একটু বাস্তবতা দেখি। এই সমাজে জন্মের পর থেকেই ছেলেকে শেখানো হয় নেতৃত্ব, মেয়েকে শেখানো হয় সীমাবদ্ধতা। ছেলেকে বলা হয় তুমি পারবে, মেয়েকে বলা হয় তুমি সাবধানে চলো। এই অসম সূচনা রেখায় দাঁড়িয়ে যদি আমরা বলি সবাই সমান প্রতিযোগিতা করো, তাহলে সেটা ন্যায় নয়, সেটি নির্মম ভণ্ডামি। আজ পক্ষদলের ভাষ্যমতে আরোপিত অংশগ্রহণ নারীদের নাকি কাঠের পুতুল বানাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন এখানে, ক্ষমতার টেবিলে বসা নারী কি পুতুল, নাকি ক্ষমতার টেবিলের বাইরে দাঁড়িয়ে থাকা নারী বেশি স্বাধীন? যে নারীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সে একবার ঢুকেছে, সে আজ নয় কাল নিজের অবস্থান ঠিকই শক্ত করবে। কিন্তু যাকে সুযোগই দেওয়া হয় না, তার ক্ষমতায়ন কল্পনাতেও অসম্ভব। কোনো প্রান্তিক গোষ্ঠী ইতিহাসে কখনোই নিজে নিজে ক্ষমতায় আসেনি। ভোটাধিকার এসেছে আন্দোলনে, শ্রমিক অধিকার এসেছে আইনে, শিক্ষা অধিকার এসেছে নীতিতে। তাহলে নারীর ক্ষেত্রে কেন হঠাৎ যোগ্যতার বিশুদ্ধতার নাটক? এটি আসলে কোনো যুক্তি নয়, এটি আসলে কিছু ক্ষমতাশীল ব্যক্তিবর্গের ক্ষমতা ধরে রাখার কৌশল। চলুন দেখি আরোপিত অংশগ্রহণ আসলে কি করে। এটি নারীদের জন্য কোনো শর্টকাট নয়, এটি লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ ন্যায্য প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি করছে। যে দরজা শতাব্দীর পর শতাব্দী বন্ধ ছিল, সেটা আজকে আমরা খোলার কথা বলেছি। এটাই কি আমাদের অপরাধ? একজন নারী সংসদে গেলে শুধু একজন মানুষ যায় না, একটি প্রজন্ম সাহস পায়। একটি মেয়ে টিভিতে নারী নেতৃত্ব দেখলে ভাববে আমিও পারি। মাননীয় সভাপতি, নারীর ক্ষমতায়ন শুরু এখান থেকেই। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু দল যেসব সমস্যার কথা দেখিয়ে গেলেন, সেগুলো তার রাজনৈতিক সমস্যা। এখানে তাদের উপরে নারীর আরোপিত অংশগ্রহণ কিন্তু নারীর ক্ষমতায়নকে অন্তরায় করে পাঠায় না, কিন্তু এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ব্যবস্থাকে যদি সুষ্ঠু করতে পারে, তাহলে অবশ্যই নারী তাদের নিজেদের মতামত কথা বলতে পারবে। আজকে রাজনীতিতে নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি বলি, যোগ্যতা কি শূন্য স্থানে জন্মায়? যেখানে সুযোগ নেই, নিরাপত্তা নেই, সামাজিক সামর্থ্য নেই, সেখানে যোগ্যতার পরীক্ষা নেওয়া হাস্যকর নিষ্ঠুরতা। আজকে পক্ষদল যে যুক্তি দেখাচ্ছেন, তাতে বেশ কিছু বিপজ্জনক দিক রয়েছে। যদি আমরা আপাত দৃষ্টিতে ধরেও নিই আরোপিত অংশগ্রহণ অন্তরায়, তাহলে কি হবে দেখেন, তাহলে সংরক্ষিত আসন বাতিল যুক্তি তৈরি হবে, নারীর রাজনৈতিক উপস্থিতি কমবে, পুরুষতান্ত্রিক আধিপত্য আরো বিস্তার পাবে। অর্থাৎ এই প্রস্তাব নারীর ক্ষমতায়নকে নয়, ক্ষমতা থেকে নারীদের দূরে রাখার তাত্ত্বিক পথ। ক্ষমতায়ন কোনো অলৌকিক বস্তু নয় যে হঠাৎ করে চলে আসবে। ক্ষমতায়ন কখনো শূন্য থেকে জন্মায় না, এটি জন্মায় প্রথমে অ্যাক্সেস, তারপর অংশগ্রহণ, দ্বিতীয় প্রভাব বিস্তার, তারপর নেতৃত্ব। এই ধারায় প্রথম ধাপটি হলো অ্যাক্সেস, যা আরোপিত অংশগ্রহণের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। তারা আজকে বেনজির ভুট্টো, ইন্দিরা গান্ধী, কামালা হ্যারিস তাদের কথা বলে গেছেন। এরা সবাই কিন্তু আরোপিত অংশগ্রহণের মাধ্যমেই ক্ষমতার দিকে এসেছে। যদি শুরুতে তারা না
আসতো তাহলে কিন্তু আজকে তারা এত সম্মানীয় পর্যায়ে কিন্তু তারা যেতে পারতো না। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যার সময় পরিবর্তিত হয়েছে। 1972 সালে সংবিধান অনুযায়ী 15টি সংরক্ষিত নারী আসন ছিল, যা 2011 সালে 15তম সংশোধনী থেকে বর্তমান পর্যন্ত 50টি সংরক্ষিত নারী আসন করা হয়েছে রাজনীতিতে। যদি এটি নারীর ক্ষমতায়নের অন্তরায় হতো তাহলে কখনোই কিন্তু এই পরিবর্তন করা হতো না। তাহলে কিন্তু নারী আসন সংখ্যা মাত্র 15টা রেখে দিলেই বিশ্বকে দেখানো যেত যে হ্যাঁ আমরা নারীদেরকেও সুযোগ দিচ্ছি, তাদের কিন্তু আসন সংখ্যা বাড়ানোর কোনো দরকার ছিল না। এই যে 50টি সংরক্ষিত আসনে সংসদে নারীদের জন্য রাখা হয়েছে, সেই আসনে বসে কোনো নারী কিন্তু এখনো বলেনি যে এই সংরক্ষিত আসন নারীর ক্ষমতায়নের অন্তরায়। তাদের ওপর কিন্তু এই আসন চাপিয়েও দেওয়া হয়নি, তারা স্বতঃস্ফূর্তভাবেই এই আসন গ্রহণ করেছেন। এখান থেকেই নারীর রাজনীতিতে আসার অনুপ্রেরণা পাবে। আজকের এই পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে একজন পুরুষ হিসেবে আজ আমি নারীর ক্ষমতায়নকে যেভাবে দেখছি, রাজনীতির ময়দানে কতজনই পুরুষ বাতা চায়। নারী স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইলেও সেই পুরুষতান্ত্রিক সমাজের কিছু ক্ষমতাশীল ব্যক্তিদের জন্য নারীর অংশগ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। জুলাই সনদে প্রতিটি রাজনৈতিক দলকে 5% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা হয়েছিল, কিন্তু সেখানে শীর্ষস্থানীয় বেশ কিছু রাজনৈতিক দলগুলোর ভেতরে আমরা দেখতে পেয়েছি একজনরা দিয়েছেন শুধুমাত্র 4%, আরেকজনরা দিয়েছেন শুধুমাত্র 2% মনোনয়ন। তাহলে আরোপিত অংশগ্রহণ বাদে আর কিভাবে তারা নারীকে রাজনীতির ক্ষমতায় বসাবেন, এই প্রশ্নটা আমি তাদের কাছে রেখে যেতে চাচ্ছি। আজকে তারা নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন যে নারীরা যোগ্য হলে তারা ঠিকই ক্ষমতায় আসবেন। এখন আমি একটা জিনিস বলতে চাই যে আজকে আমার প্রতিপক্ষ বন্ধু দল তারা এই যে বিতর্কের মঞ্চে এসেছেন, তারা কিন্তু এসেছেন তাদের শিক্ষকের সাথে। এই নিয়ে কি আমি তাদেরকে বলতে পারি তারা আসলে বিতর্কের যোগ্যতা রাখে না? তারা কিন্তু অবশ্যই বিতর্কের যোগ্যতা রাখে। যারা এখানে এসেছে সবাই বিতর্কের যোগ্যতা রাখে, কিন্তু তবুও তাদের শিক্ষক তাদের সাথে এসেছেন তাদের সহায়ক হিসেবে। ঠিক তেমনই এই আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নকে অন্তরায় কখনোই পাঠায় না, তাকে একটা সহায়তা দেয়। তাই আমি সর্বশেষে বলতে চাই, সম্মানিত বিচারক মণ্ডলী, আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের অন্তরায় নয়। অন্তরায় হলো সেই মানসিকতা যে নারীর জন্য সাময়িক সহায়তাকেও অবমূল্যায়ন করে। নারীকে সুযোগ দেওয়া অন্যায় নয়, সুযোগ না দেওয়াই অন্যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা এখন দল ও নেতাদের বক্তব্যে চলে যাব। প্রথমেই পক্ষ থেকে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ ঢাকার আহনাফ সিদ্দিককে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই চলে আসি যুক্তি খণ্ডনে। আজকে বিপক্ষ দলের প্রথম বক্তা এসে নজরুলের কবিতা শুনিয়ে গেলেন, অর্ধেক নারী অর্ধেক পুরুষের সমতার দেশের কথা বলে গেলেন। কিন্তু সেই সমতাটা আসলে যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় না যখন আজকে নারীকে সমান তালে প্রার্থিতা কিংবা সমান তালে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিয়ে এক বিশেষ কোটা কিংবা বিশেষ চাহিদা শিশুর মতো তাকে বিশেষ সুযোগ দিয়ে আখ্যায়িত করে তাকে আলাদা বা বিশেষায়িত করা হয়। তখন আর সেই পুরুষের তালে আমি আর সমান হলাম না, যেন আমি এক বিশেষ আসনে পড়ে গেলাম। এরপর ওনাদেরকে যদি আমি বাস্তবতাটা বোঝাতে চাই, দ্বিতীয় বক্তা এসে বললেন যে কেন তাহলে আজকে সংরক্ষিত আসনগুলো এক প্রকার দয়া হয়ে দাঁড়াচ্ছে। কেন না, দেখুন, সংরক্ষিত আসনে একজন মহিলা সদস্য যখন দলীয় প্রভাবমুক্ত হতে পারে না, যখন তিনি এবং যিনি সংরক্ষিত আসন থেকে আসেন তিনি আজকে সরাসরি জনগণের ভোটে আসেন না, যার ফলশ্রুতিতে জনগণের সাথে তার সম্পৃক্ততা থাকে না, জনগণের সাথে কাজ করার জন্য যে ক্ষেত্র সেটাও তার থাকে না, যার ফলশ্রুতিতে তিনি তার ক্ষমতা কিংবা তিনি তার যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করার যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা থাকে না, যার ফলশ্রুতিতে আপনারা এমন এক আসন সৃষ্টি করছেন যেখানে আমি আমার যোগ্যতা যে যোগ্যতাকে কাজে লাগানোর কোনো ক্ষেত্রই পাচ্ছি না। যেখানে আমার যোগ্যতা কাজে লাগানোর কোনো ক্ষেত্র নেই সেখানে কিভাবে আসবে আমার ক্ষমতায়ন। এরপর আজকে চলে যাচ্ছি আমার মূল বক্তব্যে। মূল বক্তব্য অর্থাৎ হচ্ছে রাজনৈতিক দল পক্ষান্তরে রাষ্ট্র কর্তৃক আরোপিত রাজনীতিতে অংশগ্রহণ এর প্রথম উপস্তর ব্যাখ্যায়, অর্থাৎ বিপ্লবের কারিগর বনাম কমিটির অদৃশ্য দেয়াল। জুলাই আন্দোলনে আমরা দেখেছি নারীরা সম্মুখে অংশগ্রহণ করেছে, শুধুমাত্র রাজপথে নয়, তারা নেতৃত্ব সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যখন আজকে রাষ্ট্রীয় কিংবা এই রাজনৈতিক ক্ষমতার রূপান্তরের প্রশ্ন আসে তখনই যেন এক আরোপিত দেয়াল উত্থাপিত হয়। যেমন যখন আজকে এই 2026 সালের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দলে কোনো নারী প্রার্থীই ছিল না। 2568টি মনোনয়নপত্রের মধ্যে নারী প্রার্থী ছিল মাত্র
109 জন, যা মোট প্রার্থীর মাত্র 4.2%। অথচ এই জুলাই আন্দোলনে সম্মুখভাগে নারীর অংশগ্রহণ ছিল 40 থেকে 50%। যেখানে রাষ্ট্র সংস্কারে নারী থাকে 40 থেকে 50%, সেই সংখ্যা কেন আজকে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে 4% হয়ে যায়? উত্তর আপনারা দিয়ে যাবেন। এরপর শুধুমাত্র তাই নয়, আজকে যখন যোগ্য নারীদেরকে আমরা রাজনৈতিক দলে না বসিয়ে, তাদেরকে মূলধারার রাজনীতিতে না বসিয়ে, শুধুমাত্র সে নারী হওয়ার কারণে নারী কোটায় নারী সম্পাদক পদে বসানো হয়, তখন তার যোগ্যতাকে সম্প্রসারিত করা হয় না, বরং সংকুচিত করা হয়, যা আজকে কখনোই ক্ষমতায়ন না, আরোপণ হয়ে দাঁড়ায়। চলে যাচ্ছি দ্বিতীয় উপস্তরে, অর্থাৎ প্রতীকী অংশগ্রহণের খাঁচা এবং ক্ষমতায়নের অবমাননা। কল্পনা করুন, সংসদে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে, যেখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে 300 জন সংসদ সদস্য বসে আছে এবং পাশে বসে আছে কোটাভুক্ত সেই 50 জন সংরক্ষিত নারী সদস্য, যারা এই দলগুলো বিশেষ সুযোগে এসেছে। যেই নারী কোটা বিরোধী আন্দোলনে কোটার বিরুদ্ধে লড়েছে, যেই নারী মেধাকে আজকে বড় করে দেখেছে, সেই নারীকে যদি দিন শেষে আমি আপনার আবার সেই কোটার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে সেটা সেই নারীর জন্য সম্মানসূচক হবে না, বরং অপমানসূচক হবে। আজকে নারী হিসেবে চায় সার্বজনীন ভোটাধিকার, আজকে নারী চায় সরাসরি অংশগ্রহণ করার জন্য। কিন্তু নারীকে যখন আপনি সরাসরি অংশগ্রহণ করতে দিতে চাচ্ছেন না, একটা বিশেষ সুযোগে আনতে চাচ্ছেন, তখন সেটা নারীর আজকে অংশগ্রহণ হয়তো নিশ্চিত করতে পারে, কিন্তু ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে না। আর আমাদের বিতর্কের বিষয় সেই ক্ষমতায়নের মধ্যেই থাকে। এরপর শুধুমাত্র তাই নয়, আজকে এই নারী আসনের মাধ্যমে আপনি দুটি বিষয় করে ফেলতেছেন। প্রথমত, আজকে এই সংখ্যাকে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আজকে নারীদের অংশগ্রহণকে আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছেন। ফলশ্রুতিতে দ্বিতীয় যে ব্যাপারটা হয়, সেটা হচ্ছে অনেক নারী রাজনীতিতেই 50টি আসন পাবে না বলে এই সংখ্যা থেকে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতেই দ্বিধাবোধ করবে। আমাদের প্রশ্ন যেই জায়গায়, আজকে কেন একজন নারীকে সরাসরি অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না, কেন তাকে নারী প্রার্থিতা সে পাচ্ছে না, এখানে আমাদের প্রশ্ন। সমস্যার সমাধান না করে নারীকে বিশেষ চাহিদা শিশুর মতো বিশেষ করে বিশেষায়িত করে রাখলে সেটা নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করে না। নারী সার্বজনীন হতে চায়। যেই নারী আজকে সাফ বিজয়ী, যেই নারী আজকে এশিয়া কাপ বিজয়ী হতে পারে, যেখানে তারা পুরুষদের থেকে অবহেলার শিকার হওয়া সত্ত্বেও এত বেশি কম সুযোগ সুবিধাতেও এত সফলতা এনে দিতে পারে, সেখানে তো আমার কাছে মনে হচ্ছে নারীদেরকে বেশি সুযোগ সুবিধা দিলে পুরুষরাই মনে হয় সংসদে জায়গা পাবে না। সেই বিষয়টাকে যদি আজকে আপনারা খুলে না দিয়ে বরঞ্চ তাদেরকে বিশেষায়িত করে রাখেন, তাহলে নারীদেরকে একটা কোটাভুক্ত করে রাখা হচ্ছে। নারীদেরকে আগেই এটা শিখিয়ে দেওয়া হচ্ছে, এটাই তোমার দ্বারপ্রান্ত, এটাই তোমার জায়গা, এখানেই তুমি থাকবে। অর্থাৎ সার্বজনীন হতে পারবে না। নজরুলের সেই সমতার কবি, সমতা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। পরিশেষে আপনাদের একটা প্রশ্ন দিয়ে বিতর্ক শেষ করতে চাই। যেই নারীর হাত আজকে আন্দোলনের ব্যারিকেড ভাঙতে পারে, যেই নারীর হাত আজকে বিশ্ব জয় করতে পারে, সেই নারীর হাত কেন নীতি নির্ধারণের কলম ধরতে পারছে না, তার সমাধান, তার উত্তর আপনাদেরকে দিয়ে যেতে হবে। পরিশেষে বলে যেতে চাই, রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের অন্তরায়। ধন্যবাদ। আমি এরপর আহ্বান জানাবো সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহের দলনেতা জান্নাতুল ফেরদৌসীকে। মাননীয় মডারেটর, রাজনীতিতে অংশ নিতে আসা একজন নারী কপালে টিপ পড়লো কি পড়লো না, তার টিপের আকার ঠিক কতটুকু, সে চোখে কাজল দিল কি দিল না, তার চোখের কাজলের পুরুত্ব চিকন না মোটা, এটাই যখন আমার দেশের মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, ঠিক সেই মানসিকতার দেশে এসে দাঁড়িয়ে, ঠিক সেই প্রতিকূল এবং পুরুষতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে এসে দাঁড়িয়ে সরকার কর্তৃক নারীর আরোপিত অংশগ্রহণকে যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা নারীর ক্ষমতায়নের অন্তরায় এবং পরিপন্থী হিসেবে দেখে, তাহলে আমাদেরকে বলতে হয় নারীরা ঠিক কোন নাপা এক্সট্রার বদৌলতে তারা তাদের স্বতঃস্ফূর্ত ক্ষমতায়নের সুযোগ পাবে। প্রথমে প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুর কাছে, আশা করে উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের অন্তরায়। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত নারী সংসদের সংখ্যা মাত্র 7 জন। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের কথা বলে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর, আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই দেশের 51% জনগোষ্ঠী নারী। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেখানে মাত্র 7 জন নারী সত্যিই কি এই বিশাল জনগোষ্ঠীর জন্য কণ্ঠস্বর হয়ে উঠতে পারে? প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুর কাছে, আশা করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছেন, কিন্তু তার এই
বিজয়ের পেছনে চিত্রটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। আপনি লক্ষ্য করলে দেখবেন তাকে কি পরিমাণে সাইবার বুলিং, স্লাট শেমিং এবং বডি শেমিং এর শিকার হতে হয়েছে। হ্যাঁ মাননীয় মডারেটর, আমরা এখানেই দাঁড়িয়ে বলছি যে একজন নারী যখন রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সামনের দিকে রাজনীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই কিন্তু তাকে এমন মানসিক এবং সামাজিক বাধার সম্মুখীন হতে হয় যে সে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে উৎসাহ, সেই উৎসাহটাই হারিয়ে ফেলে। ঠিক সেইখানে দাঁড়িয়ে রুমিন ফারহানা ম্যাম কিন্তু দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে এগিয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা রুমিন ফারহানার মতো এমন অসম সহ্য ক্ষমতার নারী নেতৃত্ব কিন্তু আর 10 জন দেখিয়ে যেতে পারবে না, যেটি কিনা ডুমুরের ফুলের মতোই। মাননীয় মডারেটর, আজ আমরা এখানে এটাই প্রমাণ করছি যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অনুকূল এবং সুরক্ষিত রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, আর সেটির জন্য প্রয়োজন সংরক্ষিত নারী আসন। এবং সেখানে দাঁড়িয়ে হ্যাঁ মাননীয় মডারেটর, বাস্তব চ্যালেঞ্জ ছাড়া কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে, তা কিন্তু কখনো বাস্তবে রূপান্তরিত হবে না, তা হবে ওই আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যখন জাতীয় নির্বাচনে নারীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় না, যে রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে নারীকে প্রার্থী হিসেবে যোগ্য বলেই মনে করা হয় না, সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু তার স্বতঃস্ফূর্ততার বাস্তবতাটা আসলে ঠিক কোথায়, আসলে আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় মডারেটর, দেখুন, যেখানে নারীরা বাকি 300টি আসনে সরাসরি নির্বাচন করছে, সেইখানে দাঁড়িয়ে সেই সরাসরি নির্বাচনকেও ট্রফি হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা নারীর আরোপিত অংশগ্রহণকে আজ নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে, তা আসলে আমার বোধগম্য হচ্ছে না। তা মাননীয় মডারেটর, আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রুয়ান্ডার কথা বলে গেলেন এবং বললেন এটি বিশ্বের সবচেয়ে নারী সাংসদের দেশ, এবং মাননীয় মডারেটর তারা বলেছেন এর জন্য নাকি তাদের গণতন্ত্র ত্রুটিপূর্ণ। মাননীয় মডারেটর, তাদের গণতন্ত্র ত্রুটিপূর্ণ হয়েছে নারী সাংসদের হার বেশি হবার জন্য নয়, আশা করি তাদের সেই গঠনতন্ত্র সম্পর্কে যথার্থভাবে পড়াশোনা করে আসা উচিত ছিল। মাননীয় মডারেটর, দেখুন, আমরা দক্ষিণ এশিয়ার কথা বলতে পারি, ভারতের কথা বলতে পারি, নেপালের কথা বলতে পারি। ভারতে কিন্তু স্থানীয় সরকার এবং পঞ্চায়েত নির্বাচনে 30 থেকে 50% সংরক্ষিত নারী আসন রয়েছে, যার মাধ্যমে নারীরা নেতৃত্বের পর্যায়ে আসতে পারছে, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের যে উৎসাহ সেইটা কিন্তু পাচ্ছে। কিন্তু আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা এটাকে অন্তরায় হিসেবে দেখছে, কিন্তু আমরা বলছি এই সুযোগটা আপনাকে আপনার যে ক্ষমতা সেটাকে সহজ থেকে সহজতর তুলে নিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, দেখুন, মালালা ইউসুফজাই তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি শুধুমাত্র নারী শিক্ষার পক্ষে কথা বলেছিলেন বলে 2012 সালে তাকে তালেবানদের দ্বারা গুলিবিদ্ধ হতে হয়েছিল। যেখানে দাঁড়িয়ে একজন কিশোরী শুধুমাত্র নারী শিক্ষার পক্ষে কথা বলেছিল বলে তাকে হামলার সম্মুখীন হতে হয়েছে, সেখানে এই সমাজে দাঁড়িয়ে নারীর জন্য যে রাজনৈতিক পরিবেশ সেটা ঠিক কতটা নিরাপদ, আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা স্পষ্ট ধারণা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যেই সমাজের নারীর রাজনৈতিক মতামতের জবাবকে যুক্তি দিয়ে নয় বরং তার চরিত্র এবং শরীরকে নিশানা করে হয়, সেইখানে যদি সরকার ইতিবাচক এবং কাঠামোগত সহায়তা গ্রহণ করে, তাহলে আমরা মনে করি যে নারীর আরোপিত যে অংশগ্রহণের যে বিষয়টি সেটি এই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, হ্যাঁ সেটি এই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারবে। কিন্তু তারপরে যদি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বারবার আপন কোলে ঝোল টালার চেষ্টা করে, তাহলে আমি বলবো তারা যেন বারবার জেগে জেগে ঘুমিয়ে থাকার চেষ্টা করছে। মাননীয় মডারেটর, সেখানে দাঁড়িয়ে বলছি যে আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আমাদের যে নারীর আরোপিত অংশগ্রহণ এটি নেতিবাচক দৃষ্টিকোণে না দেখে এটিকে আশা করি তারা এটি নারীর ক্ষমতায়নের সুযোগ হিসেবে দেখবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। আমরা এতক্ষণ ধরে বিতার্কিকদের বিতর্ক শুনলাম, এখন যুক্তি খণ্ডনের পালা। প্রথমে আসবেন আহনাফ সিদ্দিক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ, ঢাকার পক্ষে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে যুক্তিখণ্ডন পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আজকে বিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাচ্ছি। তাদের 2 জন নারী সদস্য রয়েছে, তাদেরকে যদি আজকে প্রশ্ন করা হয় আপনারা 3 জনই সমান যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও যদি আজকে শুধু দ্বিতীয় বক্তাকে সামনে রেখে আপনাকে একটা বিশেষ আসনে বসিয়ে রাখতো, আপনার কাছে কেমন লাগতো? যোগ্যতা একই, কিন্তু আপনারা সমান সুবিধা পাচ্ছেন না, সমান সুযোগ পাচ্ছেন না, সেটি কখনোই আপনার জন্য সম্মান সূচক হতো না, বরং অপমান সূচক হতো। এরপর তৃতীয় বক্তা এসে বলে গেলেন যে আজকে টিপ পড়া রুমিন ফারহানার মতো মানুষদেরকে নিয়ে যদি কথা বলা হয়ে থাকে, তাহলে সেগুলো সমাধান কিভাবে করব? সেগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলে গেছি, পরিবার থেকে যেই আরোপণটা আসে, সমাজ থেকে যে আরোপণটা আসে, সেই আরোপণ আজকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে, তাহলে আজকে টিপ পরা শরীরের পোশাক নিয়ে আজকের কোনো প্রশ্ন থাকবে না। এরপর আজকে তারা বলে গেলেন যে আজকে মাত্র সংসদে 7 জন নারী গিয়েছেন। আমাদের প্রশ্ন সেখানে, আজকে কেন সংসদে 7 জন নারী যাবে? এই নারী আরও বাড়বে। এই নারী প্রার্থিতা যেখানে 2568 মনোনয়নের মধ্যে নারী মাত্র 109 জন পায়, সেক্ষেত্রে আমরা এই প্রার্থিতার পরিমাণ আরও
বাড়াবো, যখন প্রার্থিতা বাড়াতে পারবো, সরাসরি তারা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংসদে আসতে পারবে, তখন তো সংখ্যার 7 জনের মধ্যে পঞ্চীভূত থাকবে না, সংখ্যা আরও বাড়বে। যখন সংখ্যা আরও বাড়বে তখন আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য নারীর ক্ষমতায়ন বা নারী নেত্রীও তখন থাকবে। এরপর তিনি বলে গেলেন যে আজকে ওনাদের সম্পূর্ণ বিতর্কের কথা শুনে ওনারা সমাজের অনেক ত্রুটি নিয়ে উত্থাপন করলেন, যে সমাজের ত্রুটি আছে। আমরাও মানছি সমাজের ত্রুটি আছে। সমাজের ত্রুটি দূর না করে যদি আমরা নারীকে বোঝ দেওয়া এক কোটার মধ্যে অন্তর্ভুক্ত করে রাখি, তাহলে তো দিন শেষে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারবো না। প্রথমত তাহলে আপনাদেরকে বোঝাই ক্ষমতায়ন কিভাবে হয়। ক্ষমতায়ন মানে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, আমার যোগ্যতাকে কাজে লাগিয়ে জনকল্যাণকর কাজ করতে পারবো। যখন আজকে আমি দলীয় প্রভাবমুক্ত হতে পারছি না, যখন আমি জনসম্পৃক্ত থাকতে পারছি না, কারণ আজকে আমি জনগণের ভোটে আসতে পারছি না, এই সকল ত্রুটি যখন আজকে এই আসনে থাকছে, তখন আজকে আমি সরাসরি বা আমি আমার স্বাধীন মতো কাজ করতে পারছি না, আমি আমার যোগ্যতাকে বাস্তবায়ন করতে পারছি না। তো দিন শেষে তো আমার ক্ষমতায়ন হচ্ছে না। ক্ষমতায়ন এমন একটা বিষয় যেটা আমার উপর থেকে কোনো আরোপণ থাকবে না। ক্ষমতায়ন একটা বিষয় যেটা আমাকে কেউ নেতৃত্ব দিবে না, যেটা আমাকে আগে থেকে কোনো বেড়াজালে আটকে রাখবে না। আমি স্বাধীনভাবে কাজ করব। আমার স্বাধীনতাকে আঁকড়ে ধরে যদি আপনারা বলেন আমি সেই পরাধীন আসনে বসে আমি দেশের পরিচালনা করব, ক্ষমতায়ন নিশ্চিত করব, তাহলে তো সেটা সত্য হয় না। এরপর তারা বলে গেলেন যে আজকে হচ্ছে নারী নেত্রীর কথা। দেখেন, আজকে যদি এমন হয় যে আমার দেশের সমাজের ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটি দূর না করে, ত্রুটি যদি থাকে তাহলে সেই ত্রুটিটাকে যদি আমি দূর না করে আমি বরঞ্চ নারীকেও সেই ত্রুটির মধ্যে আটকে রাখি, তাহলে তো দিন শেষে এক গোলক ধাঁধায় আমি পড়তে থাকবো। শেষে আমি একটা চক্র দেখিয়ে যাই যে আসলে কিভাবে ক্ষমতায়নটা বাস্তবায়ন হয় না। যখন আজকে নারী সরাসরি যখন আজকে প্রতিদ্বন্দ্ব করতে পারছে না, সরাসরি যখন আজকে রাজনৈতিক দলগুলোতে জায়গা পাচ্ছে না, ফলে সে সরাসরি জনগণের ভোটে আসতে পারতেছে না, যার ফলশ্রুতিতে তার এই সকল সংরক্ষিত আসনের উপর নির্ভর করতে হচ্ছে, যার ফলশ্রুতিতে সে দলীয় প্রভাব মুক্ত কোনো কাজ করতে পারছে না, যার কারণে সে নিজে জনকল্যাণকর বা জনগণের সাথে সম্পৃক্ত থেকে কোনো স্বাধীন কাজ করতে পারছে না। অর্থাৎ দিন শেষে যখন স্বাধীনতা যেই ক্ষেত্রে নেই, স্বাধীনতা বাস্তবায়ন করার যে সুযোগ আমাকে নেই, সেখানে আজকে ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব না। তাই পরিশেষে বলে যেতে চাই, রাজনীতিতে নারীর আরোপিত অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের অন্তরায়। ধন্যবাদ। এখন বিপক্ষ দলের যুক্তিখণ্ডন শুনব সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহের দলনেতা জান্নাতুল ফেরদৌসির কাছ থেকে। মাননীয় মডারেটর, একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুর অবস্থা হয়েছে ঠিক সেরকম। তারা নারীর আরোপিত অংশগ্রহণ এই শব্দটিকে একটি নেতিবাচক শব্দ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে গিয়ে যে যুক্তিগুলো দাঁড় করালেন, সেগুলো আসলে যুক্তি হয়েছে ঠিকই, কিন্তু যুক্তিযুক্ত হয়ে ওঠেনি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের দলনেতা সহ প্রত্যেক সদস্যই বলে গিয়েছেন নারীরা অযোগ্যতার ভিত্তিতে বাকি 50টি আসনে তারা আসীন হচ্ছে। মাননীয় মডারেটর, একটা উদাহরণ দেওয়া যাক। দেখুন, আমরা আমাদের বাংলাদেশে দেখি আলাদা করে হাতে গোনা কয়েকটা বয়েজ কলেজ ছাড়া প্রত্যেকটা জেলাতে কিন্তু বয়েজ কলেজ নেই, কিন্তু প্রত্যেকটা জেলাতে আলাদা করে গার্লস কলেজ তৈরি করা হয়েছে এবং তার বাস্তব প্রমাণ কিন্তু তারা নিজেরাই। সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা কি বলবে যে তারা অযোগ্যতার ভিত্তিতে তারা তাদের কলেজে চান্স পেয়েছে? তা কিন্তু না মাননীয় মডারেটর। ঠিক সেইখানে দাঁড়িয়ে তাদেরই যুক্তি কিন্তু ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতোই হয়ে গেল। মাননীয় মডারেটর, দেখুন, তাদের দলের প্রথম বক্তা বলেছেন যে যখন একজন নারী রাজনৈতিকভাবে সচেতন হতে শুরু করে তখন তার পরিবার তাকে বাধা দেয়। মাননীয় মডারেটর, সেই বাধা কিন্তু নারীর আরোপিত অংশগ্রহণের উপর বর্তায় না। আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা স্পষ্ট ধারণা পেয়েছেন। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন আরোপিত অংশগ্রহণ নারীদেরকে পুতুল বানায়, সংরক্ষিত আসনের নারীরা হয় দলনির্ভর এবং তারা সিদ্ধান্ত নিতে পারে না। মাননীয় মডারেটর, সংরক্ষিত নারী আসন নারীকে পুতুল বানায় না, বরং দরজা খুলে দেয়। ঠিক কিভাবে? মাননীয় মডারেটর, সমস্যা আপনার আসনে নয়, সমস্যা আপনার মানসিকতায়। ঠিক সেইখানে দাঁড়িয়ে আমরা বলছি আপনি দরজা খুলে দিলে তবে আমি হাঁটতে শিখবো, দরজা বন্ধ করলে নয়। তাদের দলের প্রথম বক্তা বলেছে মেধার বদলে যদি লিঙ্গের ভিত্তিতে সুযোগ দেওয়া হয় তাহলে সেটা অযোগ্যতার বহিঃপ্রকাশ। মাননীয় মডারেটর, সংরক্ষণ মেধার বিকল্প নয়, বরং মেধা প্রকাশের সুযোগ। ঠিক সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু এটাও বলেছে যে বাংলাদেশে কাঠামোগত বৈষম্য রয়েছে। আমরাও সেটাই বলছি যে বাংলাদেশে কাঠামোগত বৈষম্য রয়েছে, সেখানে একটা সমান দৌড়ের জন্য সমান স্টার্টিং লাইন দরকার। আর যখন এই দৌড় শুরুর লাইনটাই অসমান হয়ে যায় তখন সমান প্রতিযোগিতার কথা বলা নিতান্তই ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দলনেতা 2024 সালের আন্দোলনের কথা বলেছেন, যেখানে বলেছেন যে নারীরা ব্যারিকেডের সামনে ছিল। মাননীয় মডারেটর, আন্দোলনের সময় নারীদের সামনের ব্যারিকেডে রাখা আর ক্ষমতার টেবিলে, নীতি নির্ধারণের টেবিলে বসিয়ে রাখা দুটো কিন্তু আলাদা বিষয়। ঠিক আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা স্পষ্ট ধারণা পেয়েছেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দলনেতা বলেছেন সংরক্ষিত নারী আসন নারীকে রাজনীতিতে সীমাবদ্ধতা তৈরি করে দেয়। মাননীয় মডারেটর, তিনি হয়তো বা জানেন না বাকি 300টি আসনে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের
অংশগ্রহণের সুযোগ পাবে, তার বাস্তব প্রমাণ কিন্তু শামা ওবায়েদ। আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা স্পষ্ট ধারণা পেয়েছেন। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা বলেছেন আরোপিত অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে নারীরা নির্ভরশীল হয়ে পড়বে। মাননীয় মডারেটর, আরোপিত অংশগ্রহণ একটি চিরস্থায়ী সমাধান নয়। আমরা কিন্তু এটাকে কখনো চিরস্থায়ী সমাধান বলে আখ্যা দিইনি, বরং আমরা বলেছি এটি একটি ট্রানজিশনাল মেকানিজম, যেখানে যতদিন না পর্যন্ত রাজনৈতিক পরিবেশ, আপনার রাজনৈতিক পরিবেশ সমান এবং নিরাপদ না হবে ততদিন পর্যন্ত এটি প্রয়োজন। আশা করি আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা স্পষ্ট ধারণা পেয়েছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসীকে। আমরা চমৎকার কথার পিঠে কথা, তর্কের পিঠে বিতর্ক দুটো দলের পক্ষ থেকেই শুনলাম। প্রথমে মনে হয়েছিল যে খুব সাধারণ একটা বিষয় নিয়ে হয়তো আলোচনাটা চলবে, কিন্তু আমি যতটুকু দেখলাম যে আরোপিত অংশগ্রহণ আর ক্ষমতায়ন এ দুটোকে কেন্দ্র করে চায়ের টেবিলে ঝড় তোলার মতো দুপক্ষই তাদের নিজ নিজ উপস্থাপনাগুলি আমাদের সামনে তুলে ধরেছেন এবং যথেষ্ট ভাবনার খোরাক আমাদের জন্য জুগিয়ে গেছেন। আজকে শব্দটা আসলে মূলত ঘুরেছে আরোপিত শব্দটাকে কেন্দ্র করে, যে অংশগ্রহণ কেউ কেউ নয়। আমার কাছে মনে হয়েছে আরোপিত শব্দটা দিয়ে পুরো বিতর্কের বিষয়টাকে আজকে আমরা অ্যানালাইসিস করেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, অংশগ্রহণ বা আরোপিত যেভাবেই হোক না কেন, স্বতঃস্ফূর্ত হোক আরোপিত, এটা একটা সুযোগ। আরোপিতই হোক বা স্বতঃস্ফূর্তভাবেই হোক, কেউ নিজে নিজে থেকে স্বতঃস্ফূর্ত হয়ে কাজটা করে, কারো সেই সুযোগটা করে দিতে হয়। এবং বাংলাদেশের মতো একটা দেশে এখনও অনেক জায়গার যে বৈষম্যগুলিতে আছে, সেই বৈষম্যগুলির একটা কিন্তু এই ক্ষমতায়নের জায়গাটাই আছে। তো আমরা সেখানে নিজেরা আসলে কতটা নিজেদের বুদ্ধিবৃত্তিক চর্চাটা কাজে লাগাচ্ছি, কতটা মনস্তাত্ত্বিক জায়গাগুলিকে কাজে লাগাচ্ছি, কতটা নান্দনিকতাকে কাজে লাগাচ্ছি, সে জায়গাটা বিষয়ে চলে আসে। আমি একটু বলবো যে ফলাফলে যাই আসুক না কেন, আমি কিন্তু মানে মুগ্ধ হয়েছে আজকের এই বিতর্কটায়। যেই জিতুক না কেন, বিজিত দলের জন্য কিন্তু আগাম আমরা একটা অভিনন্দন জানিয়ে রাখছি। এখানেই পথ চলা থামিয়ে দেওয়া যাবে না, সামনে আরও পথ চলতে হবে। আমার হাতে ফলাফল কার্ডটি এসে গেছে। আমি ফলাফল ঘোষণা করার আগে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে, এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যারা বিচারক মণ্ডলীতে বসে বিচারের কাজটি, কঠিন কাজটি করেছেন। আমার মনে হয় ওনাদের জন্য যথেষ্টই কঠিন ছিল আজকে এই বিচারের কাজটি করে যাওয়া। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, বিজয়ী দলের ব্যালট ছিল 2, বিজিত দলের ব্যালট ছিল 1। অর্থাৎ হাড্ডাহাড্ডি যে লড়াই হয়েছে 3 জন বিচারক মিলে যেটা করেছেন, সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। আজকের বিতর্কের বিজয়ী দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা, যারা আজকের বিষয়ের পক্ষে বলেছিলেন, এবং শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন দলনেতা বিপক্ষ দল জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস বিপক্ষ দলের, অর্থাৎ সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ, তিনি আজকের বিতর্কর শ্রেষ্ঠ বিতার্কিক। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই বিতর্ক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এই অংশটুকু সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ।